অ্যাম্বিশন ভাইবসে সবাইকে স্বাগত। আজ আমরা একটা দারুণ গল্প শুনব, একটা ভাষার গল্প। ভাবুন তো কিভাবে একটা ভাষা যুদ্ধ, বিপ্লব আর বিশৃঙ্খলার একেবারে ভেতর থেকে জন্ম নিয়ে হয়ে উঠল আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভাষা। চলুন আজ আমরা এই মিডল ইংলিশ পিরিয়ডের সেই অসাধারণ কাহিনীটাতেই ডুব দিই। তো প্রশ্নটা ঠিক এটাই, এই যে জয়, এই যে বিশৃঙ্খলা, এর মধ্য থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভাষাটা জন্মালো কিভাবে? এই প্রশ্নটাকেই মাথায় রেখে চলুন আমরা ইতিহাসের গভীরে যাই আর এর উত্তর খোঁজার চেষ্টা করি। আমাদের গল্প শুরুটা কিন্তু বেশ নাটকীয়। একটা বিদেশি আক্রমণ যা ইংল্যান্ডে পরিচয় আর ভাষাকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। সালটা ছিল 1066। এই বছরেই নরম্যানরা ইংল্যান্ড আক্রমণ করে, অ্যাংলো স্যাক্সনদের হারিয়ে দেয়। এই ঘটনাটাকেই বলা হয় নরম্যান কনকোয়েস্ট। আর ঠিক এখান থেকেই শুরু হয় মিডল ইংলিশ পিরিয়ড। এখানে কিন্তু একটা বিশাল পরিবর্তনের ছবি দেখা যাচ্ছে, তাই না? একদিকে ছিল অ্যাংলো স্যাক্সন ইংল্যান্ড, মানে যেখানে সাধারণ মানুষ কথা বলতো ওল্ড ইংলিশ বা প্রাচীন ইংরেজিতে। আর হুট করে নরম্যানদের আসার পর ছবিটা পুরো পাল্টে গেল। নতুন অ্যাংলো নরম্যান ইংল্যান্ডে ক্ষমতা, আইন, আদালত সবকিছুর ভাষা হয়ে গেল ফরাসি আর ল্যাটিন। নরম্যানরা একটা নতুন সিস্টেম আনলো যাকে বলে ফিউডাল সিস্টেম, যেখানে সবকিছুর মাথা ছিল ফরাসিভাষী শাসকরা। এর ফল, সোজা কথায়, ইংরেজদের নিজেদের ভাষা আর সংস্কৃতিকে প্রায় দাবিয়ে রাখা হয়েছিল। কিন্তু ইতিহাস তো এটাই বলে, কোনো পরিচয়কে জোর করে পুরোপুরি মুছে ফেলা যায় না। চলুন দেখি কিভাবে ওই নরম্যান শাসনের নিচ থেকেই একটা নতুন স্বতন্ত্র ইংরেজ পরিচয় মাথাচাড়া দিয়ে উঠছিল। আর সেই বদলের একটা বিরাট মুহূর্ত ছিল 1215 সাল। এটা এমন একটা বছর যখন ইংল্যান্ডের ক্ষমতার ভারসাম্যে একটা বড় পরিবর্তন আসতে শুরু করল, যা সাধারণ মানুষের অধিকারের জন্য রাস্তা খুলে দিয়েছিল। এই বছরেই রাজাজনকে ম্যাগনা কার্টা নামের একটা চুক্তিতে সই করতে বাধ্য করা হয়। এটা ছিল একটা ঐতিহাসিক দলিল যা প্রথমবার রাজার ক্ষমতাকে সীমিত করে দিল। মানে এই নীতিটা প্রতিষ্ঠা পেল যে দেশের আইন রাজার চেয়েও বড়। ম্যাগনা কার্টা, এরপর পার্লামেন্ট তৈরি হওয়া, আর অক্সফোর্ড ও কেমব্রিজের মতো বিশ্ববিদ্যালয় গড়ে ওঠা, এই সবগুলো মিলেই কিন্তু একটা দেশের ভিত্তি তৈরি হচ্ছিল। ফরাসি প্রভাব থেকে বেরিয়ে এসে ইংরেজরা একটা আলাদা জাতি হিসাবে নিজেদের পরিচয় ফিরে পাচ্ছিল। এবার চলুন দেখি একটা মজার ব্যাপার, কিভাবে একটা লম্বা রক্তক্ষয়ী যুদ্ধই ইংরেজি ভাষার পুনর্জাগরণের কারণ হয়ে দাঁড়ালো। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? দেখুন ঘটনাটা কেমন। 1337 সালে ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে শুরু হলো এক লম্বা যুদ্ধ, যা প্রায় 100 বছর ধরে চলেছিল। আর এর একটা সাইড এফেক্ট হলো ইংল্যান্ডে ফরাসি ভাষাটা হয়ে গেল শত্রুর ভাষা। এর মধ্যেই 1348 সালের দিকে আসলো এক ভয়ঙ্কর মহামারী, ব্ল্যাক ডেথ। ইংল্যান্ডের প্রায় অর্ধেক মানুষ মারা গেল, ভাবা যায়? এর ফলে যা হলো, দেশে শ্রমিকের অভাব দেখা দিল। আর এই শ্রমিকরা কারা ছিল? সাধারণ ইংরেজভাষী মানুষ। হঠাৎ করে তাদের কদর গেল বেড়ে, তাদের হাতে টাকা পয়সাও আসতে শুরু করলো। মানে একদিকে যুদ্ধ আর অন্যদিকে মহামারী, এই দুটো বড় বিপর্যয় কিন্তু ইংরেজি ভাষাকে আবার জাগিয়ে তুলল, একে জাতীয়তাবাদের একটা প্রতীক করে তুলল। তো ইংরেজি ভাষা যখন আবার মাথা তুলে দাঁড়াচ্ছে, ঠিক তখনই দুজন কিংবদন্তি মানুষের আবির্ভাব হলো। তারা প্রমাণ করে দিলেন যে ইংরেজি শুধু সাধারণ মানুষের ভাষা নয়, এটা সাহিত্য আর গভীর চিন্তাভাবনারও একটা শক্তিশালী মাধ্যম হতে পারে। প্রথমে যার কথা না বললেই নয়, তিনি হলেন জফরি চসার। তাকে ইংরেজি সাহিত্যের জনক বলা হয়। ভাবুন তো, যে সময় সবাই ল্যাটিন আর ফরাসিতে লিখছে, সেই সময় তিনি একটা সাহসী সিদ্ধান্ত নিলেন। তিনি লিখবেন সাধারণ মানুষের ভাষায়, ইংরেজিতে। চসারকে রেনেসাঁস শুকতারা বা মর্নিং স্টার অব দ্য রেনেসেন্সও বলা হয়। তার সবচেয়ে বিখ্যাত কাজ দ্য ক্যান্টারবেরি টেলস এর মাধ্যমে তিনি দেখিয়ে দিলেন যে ইংরেজি ভাষাও ফরাসি বা ল্যাটিনের মতো সুন্দর আর গভীর হতে পারে। তিনি আসলে ইংরেজিকে সাহিত্যের দুনিয়ায় একটা পাকা জায়গা করে দিয়েছিলেন। এরপর আসা যাক ভাষার আরেক মহারথী জন ওয়াইক্লিফের কথায়। তার একটা বিশ্বাস ছিল, ঈশ্বরের কথা শুধু কিছু খাস মানুষের জন্য নয়, এটা সবার কাছে তাদের নিজেদের ভাষাতেই পৌঁছানো উচিত। ওয়াইক্লিফকে বলা হয় ধর্ম সংস্কারের শুকতারা আর ইংরেজি গদ্যের জনক। আর তার সবচেয়ে বড় কাজটা কী ছিল জানেন? তিনি প্রথম পুরো বাইবেলকে ইংরেজিতে অনুবাদ করেন। এটা ছিল একটা বৈপ্লবিক কাজ। এর ফলে সাধারণ মানুষ প্রথমবারের মতো নিজেদের ভাষায় ধর্মগ্রন্থ পড়তে পারল, আর ইংরেজি গদ্য একটা শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা পেল। আচ্ছা, তাহলে ভাষাটা নতুন করে জন্মালো, সাহিত্য আর ধর্মে জায়গাও করে নিল। কিন্তু সবার কাছে পৌঁছানোর জন্য আর টিকে থাকার জন্য শেষ আর সবচেয়ে জরুরি একটা ধাপ কিন্তু তখনও বাকি ছিল। আর সেই ধাপটা এলো 1476 সালে, যখন উইলিয়াম ক্যাক্সটন
ইংল্যান্ডে প্রথম ছাপাখানা বসালেন। এটা ছিল এমন এক প্রযুক্তি যা ভাষাকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। এটা ভাষার বানান আর ব্যাকরণকে একটা নির্দিষ্ট ছাঁচে ফেলল। বই অনেক সস্তা হয়ে গেল আর সবার হাতের নাগালে চলে এলো। ফলে পড়ালেখা জানা মানুষের সংখ্যা অনেক বেড়ে গেল, আর ইংরেজি ভাষা ইংল্যান্ডের গণ্ডি পেরিয়ে দিকে দিকে ছড়িয়ে পড়তে শুরু করল। আর কি দারুণ একটা ব্যাপার! দেখুন, ঠিক যে সময়ে ছাপাখানার কারণে ইংরেজি ভাষা একটা স্থায়ী রূপ পাচ্ছে, ঠিক সেই সময়ে কিন্তু সারা দুনিয়া আবিষ্কারের দরজাও খুলে যাচ্ছে। কলম্বাস আমেরিকায় পৌঁছাচ্ছেন, ভাস্কো দা গামা ভারতে আসছেন। মনে হচ্ছে যেন ইংরেজি ভাষার বিশ্বজয়ের জন্য মঞ্চটা ধীরে ধীরে তৈরি হচ্ছিল। এই যে এত ঝড়ঝাপটার মধ্যে দিয়ে ইংরেজ জাতি আর তাদের ভাষা একটা নতুন রূপ পেল, এটাই আসল কথা। বিজয়, যুদ্ধ, মহামারী এত কিছুর পরেও তাদের টিকে থাকার ইচ্ছা আর নিজেদের পরিচয়ের খোঁজই কিন্তু ইংরেজিকে ভবিষ্যতের বিশ্বভাষা হওয়ার পথে এগিয়ে দিয়েছিল। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি মিডল ইংলিশ পিরিয়ডের এই বিশ্লেষণটি আপনাদের ভালো লেগেছে। অ্যাম্বিশন ভাইবসের সাথে থাকুন, খুব শীঘ্রই ফিরছি আরও একটি আকর্ষণীয় আলোচনা নিয়ে।